আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ, তাই না? জি মিস। জি ম্যাম। ছিল আমি এখন আবার করেছি, মোবাইলের ডাটা নিয়ে কাজ করছি। কেমন শুনতে পাচ্ছ এখন? জি মিস। জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা। এটা আমি শেয়ার করেছিলাম, সবাই এটা দেখতে পাচ্ছ এখন, তাই না? জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের 13 মিনিট চলে গেছে। হ্যাঁ, আমরা এখন ক্লাস করি। আমরা এখন ক্লাসটা শুরু করি। কেমন? আচ্ছা, আমরা বইটা দেখতে পাচ্ছি, তাই না? জি ম্যাম। জি মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শ্রেণী ষষ্ঠ, তাই না? আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় প্রথম, বাংলাদেশের ইতিহাস। আজকে আমরা পড়ব পাঠ 8, প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য, শিক্ষা। এই পাঠটা বের করেছো, পৃষ্ঠা নাম্বার 8-এ আছে। পেয়েছো তোমরা? বইটা আছে সামনে সবার? আসসালামু আলাইকুম। বইটা সবার সামনে আছে? জি ম্যাম আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন সালাম পর্বটা শেষ করে আমরা ক্লাসে চলে এসেছি। কেমন? এখন যারা জয়েন করছো তারা অটোমেটিক জয়েন করে ফেলো। আচ্ছা, এই পাঠ শেষে আমরা যা জানতে পারবে, হ্যাঁ, শিক্ষার্থীরা যেসব বিষয় জানতে পারবে। মিস এটা কোন প্রাচীন বই আর কত বাংলাদেশে অধ্যায়? অধ্যায় 1-এর পৃষ্ঠা নাম্বার 8-এ আছি আমরা। আচ্ছা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা মিস জানতে এটা কি পারবে। সমাজ বইয়ের? বুঝি নাই। মিস এটা কি সমাজ বই পড়াচ্ছেন? আজকে বাংলাদেশ সমাজে, বিশ্ব পরিচয়? আজকে সমাজ না, বাংলাদেশ বিশ্ব পরিচয়। আজকে কি বাওবি না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা সবকিছু জেনে তারপরে একবারে বসবো। কেমন? আমাদের সামনে রুটিনটা থাকে, সবকিছু থাকে, আমরা একবারে নিয়ে বসবো। আমরা একটু সময়টাকে, যেহেতু একটু চলে গিয়েছে আজকে আমাদের সময়টা, একটু সময়টাকে আমরা তাড়াতাড়ি কভার করি। আচ্ছা, আমরা একটু আসি। হ্যাঁ, আচ্ছা, আমি যেটাতে ছিলাম, দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, প্রাচীন বাংলাদেশের ভাষা এবং সাহিত্য সম্পর্কে বর্ণনা করতে পারবে। নাম্বার 2, প্রাচীন বাংলাদেশের শিক্ষা সম্পর্কে জানতে পারবে। আর জানতে পারবে পাল ও সেন যুগের সাহিত্য কর্মগুলোর তালিকা প্রস্তুত করতে পারবে। সাহিত্য কর্মগুলো কি কি ছিল সে সম্পর্কে। লিখতে হবে না, না লিখলেও সাহিত্যের যে হবে। কাজগুলো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন পরেরটাতে আসি। আমরা একটু আরেকটা শেয়ার করি, আমরা বইটাকে একটু দেখে নেই। বইটা দেখলে আমাদের সুবিধা হবে, তাই না? ঠিক আছে, বইটা কোথায়? এখন কারেন্টও আসছে সুন্দরভাবে। একটু দাঁড়াও। হ্যাঁ, আমি বইটাকে একটু শেয়ার করে নিই। আচ্ছা, বইটা সবার সামনে কি আছে? সবার সামনে বইটা আছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আমি একটু তোমাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি।
আচ্ছা, বই সবার সামনে আছে তো, তাই না? জি ম্যাম আছে। আচ্ছা, একটু বইটাকে একটু পড়ি আমরা। হ্যাঁ, বইয়ের প্রথম পৃষ্ঠায় আছে যেটা আছে ভাষা ও সাহিত্য। সানজিদা একটু পড়ো তো বাবা। ওকে ম্যাম। ভাষা ও সাহিত্য। মহাস্থানগড়ে পাথরে খোদিত একটি লিপি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, পড়ো। অক্ষরে লেখা লিপিটির সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতক। পাল ও সেন যুগের শাসকরা নিজেরাও পণ্ডিত ছিলেন এবং সাহিত্য চর্চা করতেন। তাদের সভাকবিও ছিল। পাল যুগের তাম্র শাসনে বিধৃত প্রশস্তি অংশে সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কবি সন্ধ্যাকর নন্দীর রামরচিত পাল যুগের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। পাল আমলে রচনা করা হয় চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাগণ রাজ্য বিস্তারের পাশাপাশি নিজেরাও বিদ্যা চর্চা ও সাহিত্য রচনা করতেন। পণ্ডিতদের সাহিত্য রচনায়ও উদ্বুদ্ধ করতেন। দানসাগর ও অদ্ভুত সাগর রাজা বল্লাল সেনের রচনা। লক্ষণ সেন পণ্ডিত ও কবি ছিলেন। পিতা বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। সেনদের রাজসভায় পণ্ডিত, জ্ঞানী ও কবিদের সমাবেশ ঘটেছিল। জয়দ্বীপের গোবিন্দ ও কবীন্দ্র ধোয়ারির পবনদূত কাব্য অমর সাহিত্যকর্ম। মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা কবিতা সেন যুগের শেষ দিকে শ্রীধর দাস সংকলন করে নাম দেন সদুক্তি কর্ণামৃত। আচ্ছা, মিস এটা কয় নাম্বার পৃষ্ঠা? আমি মাত্র অ্যাড হয়েছি তো তাই। পৃষ্ঠা 8 আছে। পৃষ্ঠা 8 আছে। আমি পরেরটা করব। হ্যাঁ, শিক্ষা পড়ো। শিক্ষা পড়ো। শিক্ষা। পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি জানা যায় না। তবে পাল যুগে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। বাংলাদেশে পাল যুগের অনেক বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। বিহারগুলো ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের, যেমন গুরুগৃহ, চতুষ্পাঠী এবং পাঠশালা। রাজা, মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরুগৃহে পড়ার সুযোগ পেত। গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বর্ণের মধ্যে কুটির বানিয়ে থাকতেন। তার কাছে রেখে আসা হতো ছাত্রদের। ছাত্ররা গুরুর বাড়িতেই থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করত। চতুষ্পাঠীতে পড়তে পারত কেবল ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়েরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। ইউরোপের দেশগুলোতে 12 থেকে 13 শতকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যেমন ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি। অথচ 8ম শতকের মধ্যেই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল। এসব বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা পড়তে পেরেছি। তাহলে এখান থেকে আমি যেটা মানে মূল অংশগুলো আমি একটু দেখিয়ে দিয়েছি, দেখো তোমরা এই অংশগুলো তোমরা লিখবা। দেখো, দেখতে পাচ্ছ এটা সবাই? জি ম্যাম। আমরা দিয়েছি ভাষা ও সাহিত্য থেকে, ঠিক আছে। মহাস্থানগড়ে পাথরে খোদিত একটি লিপি পাওয়া গেছে। এটি ব্রাহ্মী অক্ষরে লেখা। লিপিটির সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতক। এগুলোকে এখন লিখবো? হ্যাঁ, লিখতে পারবা।
আচ্ছা, না লিখলেও অসুবিধা নাই, এটা দেখে নাও। পাল যুগের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ রাম রচিত, দেখতে পাচ্ছ এটা? রাম জি রচিত ম্যাম। এটি রচয়িতা কবি সন্ধ্যাকর নন্দী। হ্যাঁ লেখো। আচ্ছা, রাম রচিত আছে না, এটা হচ্ছে রাম চরিত হবে, এটা কিন্তু রাম রচিত না, আমি একটু ঠিক করে নেই, এটা হচ্ছে রাম চরিত। ঠিক আছে, এটা রাম চরিত, আমি একটু ঠিক করে দেই তোমাদের জন্য। আচ্ছা, এটি রচয়িতা কবি সন্ধ্যাকর নন্দী, দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, রাজা বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এবার? সদুক্তি কর্ণামৃত সংকলন করেন শ্রীধর দাস। আচ্ছা, এবার আসে শিক্ষা সম্পর্কে। পাল যুগের বৌদ্ধ বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই যে একটু আগে যে পড়লো সানজিদা, দেখো এটা ছিল না? পাল যুগের এক একটি বিহার ছিল শিক্ষা প্রতিষ্ঠান। পাল যুগের বিহার মধ্যে এখানে বৌদ্ধদের যে মন্দির বা যেখানে উপাসনা হয় সেটাকে বলা হয় বিহার। বৌদ্ধ বিহারের শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। এটা ভেরি ইম্পর্টেন্ট, কি বলা হতো তাদেরকে? শিক্ষকদেরকে কি বলা হতো আর শিক্ষার্থীদেরকে কি বলা হতো? দেখতে পাচ্ছ? প্রাচীন বাংলাদেশের হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের, একটা হচ্ছে গুরুগৃহ, চতুষ্পাঠী, আর হচ্ছে পাঠশালা। ঠিক আছে? হুম, দেখতে পাচ্ছ এটা? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে দেখো প্রশ্ন আমি দিয়েছি, পাল ও সেন যুগের সাহিত্যকর্মগুলোর তালিকা প্রস্তুত করো। দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে এটা তোমরা অবশ্যই লিখে নিবা, এটা লিখে নাও। ম্যাম স্ক্রিনশট নিয়ে নিতে হবে? হুম, এটা কি এইচডব্লিউ শর্ট? না, এসডব্লিউ আমি পরে দিয়েছি, দেখো তোমরা দেখলে বুঝতে পারবা। পাল যুগের সাহিত্যকর্মগুলো হচ্ছে তাম্রশাসনে বিধৃত প্রশান্তি অংশে সংস্কৃত ভাষার চর্চা, শৈল্পিক মানসম্পন্ন কাব্য। এসডব্লিউ এখনো দেইনি, এখন এটাকে লিখে নাও, পরে এসডব্লিউ আমি দিচ্ছি। দেখো, কবি সন্ধ্যাকর নন্দীর প্রসিদ্ধ কাব্যগ্রন্থ রামচরিত, বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ। আর সেন যুগের সাহিত্যকর্মগুলো হচ্ছে বল্লাল সেনের রচনা দান সাগর ও অদ্ভুত সাগর, জয়দেবের গীতগোবিন্দ কাব্য, আর কবীন্দ্র দুয়ারীর পবনদূত কাব্য, আর শ্রীধর দাস সংকলিত সদুক্তি কর্ণামৃত। পেয়েছো সবাই? সবার কি লেখা হয়েছে? মিস এটা কি স্ক্রিনশট তুললে চলবে? হ্যাঁ, চলবে চলবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাব, পরের শীটে চলে যাব। জি মিস। আচ্ছা, পরের স্লাইডে আমরা আসি। দেখো, তোমাদের জন্য আমি একটা সৃজনশীল বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাড়ির কাজটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা প্রশ্ন দেখো, ছক ক দিয়েছি, ছক খ। ছক ক দিয়েছি বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র আর পাবলিক লাইব্রেরি। আর ছক খ দিয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখন টোলের প্রধান পাঠ্য বিষয় কি ছিল আর পাল যুগের শিক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করো। এই ক আর খয়ের উত্তরটা আমি এখন মুখে বলে দিচ্ছি, তোমাদের একটু শুনে নাও। দেখো, কয়ের উত্তর লিখবা, টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ। দেখতে পাচ্ছ? আর পাল যুগের শিক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করো। পাল যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিহার কেন্দ্রিক। পাল যুগে বাংলাদেশে অনেক বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। শুনতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, বিহার হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করতো। পাওয়া যাবে? হ্যাঁ,
এই প্রশ্নের উত্তরগুলো কি বইয়ে পাওয়া যাবে? হ্যাঁ, এই যে আমি বলে দিচ্ছি, তোমরা এখন মিলিয়ে নিবা, তারপর তুমি ইউটিউবে দেখতে পারবা। আচ্ছা, আমি এখন বলে দিই, দেখো আমি ঘ এবং ঘ নাম্বার উত্তরটা কিন্তু লিখে দিয়েছি, তোমরা দেখে নাও একটু। ঘ নাম্বার উত্তরটা আমি বলছি কিন্তু, আবার শোনো, পাল যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিহার কেন্দ্রিক। ঘয়ের উত্তর বলছি কিন্তু আমি এখন, পাল যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিহার কেন্দ্রিক। পাল যুগে বাংলাদেশে অনেক বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। আওয়াজ হচ্ছে, আমি অফ করে দিই। ম্যাম এই ক্লাসটা এখন ইউটিউবে ছাড়বেন না? হ্যাঁ, ছাড়বো। আচ্ছা, তারপরে দেখো পাল যুগের, আচ্ছা পড়াশোনা, এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। এছাড়া হিন্দুদের 3 ধরনের প্রাথমিক বিদ্যালয় ছিল এবং উচ্চ শিক্ষার জন্য ছিল টোল। এটুকু লেখার পরে আমি গ এবং ঘ নাম্বার উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। দেখো গয়ের উত্তর দেখতে পাচ্ছ? হ্যাঁ, গয়ের উত্তর কি তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, দেখতে পেলে লিখে নাও। আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যেহেতু আমাদের কিছুটা ইয়ে চলে গিয়েছিল, আমার বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি আবার কানেকশন নিতে আমার সময় লেগেছে। ম্যাম প্রথমে যে আপনি যেটা বললেন বইয়ে দাগিয়ে নিব, তারপর কি এটা লিখবো? না, এটা তো কর ক্ষয়ের উত্তর দিয়েছি, এখন দিচ্ছি গয়ের উত্তরটা। কথা বুঝতে পেরেছো? এখন দিচ্ছি কিন্তু গয়ের উত্তর। জি ম্যাম। এটা কি লিখছো নাকি তোমরা স্ক্রিনশট নিচ্ছ? স্ক্রিনশট নিচ্ছি। মিস স্ক্রিনশট নিচ্ছি। তাহলে স্ক্রিনশট নিলে তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। হয়ে গেছে সবার? জি মিস। জি মিস। সবার হয়েছে? জি মিস। জি মিস। জি মিস। আচ্ছা, ঘ নাম্বার উত্তরটা দেখতে পাচ্ছ? ঘ নাম্বার উত্তরটা এবার দেখো, ঘ নাম্বার উত্তরটা দেখো এবার। ঘ নাম্বার উত্তরটা দেখতে পাচ্ছ সবাই? ম্যাম আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখতে পারি? হ্যাঁ, লিখবা অথবা স্ক্রিনশট নিয়ে নাও। নুসরাত জাহান, সেজুতি বলছো? জি। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। নাম্বারটা একটু দেখিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, বুঝি নাই। তোমার মিউট করে রাখো, নুসরাত জাহান মিউট করো, আওয়াজ আসছে। আচ্ছা, লেখা হয়েছে সবার বা স্ক্রিনশট নেওয়া হয়েছে? এখনো অনেকে জয়েন করছো, এখন জয়েন করে আর কি পারবে? প্রশ্নটা একটু দেখাবেন? হ্যাঁ, প্রথমটা দেখতে পাচ্ছ না? মিস কেউ স্ক্রিনে দাগ দিয়েছে। হ্যাঁ, স্ক্রিনে কে দাগ দিয়েছে একটু মুছে ফেলো তো। সবগুলা দাগ দিয়েছে কে, মুছে ফেলো। ম্যাম আবার দাগ। আচ্ছা, ঘ নাম্বার কি লেখা হয়েছে বা তোলা হয়েছে তোমাদের? জি মিস। জি মিস। আচ্ছা, এইটার পরে পার্ট 8 এর পরে আমাদের পার্ট 9 আর তারপরে আমাদের 10। 9 আর 10 চেষ্টা করব, আমাদের অল্প জায়গা আছে, অল্প করে আছে, আমরা 9 10 একদিনে হয়তো শেষ করতে পারবো। আর পার্ট 8 দেখো, এখানে কোনো বুঝতে কারো অসুবিধা আছে? মিস। নো ম্যাম। মিস, বলো। প্রথম প্রশ্নটার উত্তর কি আরেকবার বলবেন? প্রথম মানে ক নাম্বারের উত্তরটা? ইয়েস ম্যাম। প্রথম নাম্বারের উত্তরটা ছিল, দেখো প্রশ্ন বলেছিলাম টোলের প্রধান পাঠ্য বিষয় কি ছিল?
দেখো টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ। তাসলিমা আক্তার। মিস খ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু বলবেন? হ্যাঁ, পাল যুগের শিক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করো। দেখো পাল যুগের শিক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করো। খ নাম্বারটা বলেছি, উত্তরটা দেখো, পাল যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিহার কেন্দ্রিক। যারা লিখছো বা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারবা, পাল যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিহার কেন্দ্রিক, পেয়েছো? পাল যুগে বাংলাদেশে অনেক বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। এছাড়া হিন্দুদের 3 ধরনের প্রাথমিক বিদ্যালয় ছিল এবং উচ্চশিক্ষার জন্য ছিল টোল। আমি যে অফ করে দিচ্ছি, সবার অফ করে দিচ্ছি, যে কথা বলবে সে খালি সাউন্ডটা খুলে কথা বলো, কেমন? আচ্ছা, এই দাগটা কে দিয়েছো? যে দাগ দিয়েছো সে তাকে মুছতে হবে। হ্যাঁ, বুঝি নাই। অনেক আগে অনেক প্রশ্নগুলো দেখবার একবার, যে প্রশ্ন দেখো। প্রশ্নটা নেওয়া হয়েছে সবার? জি মিস। জি ম্যাম। আচ্ছা, গ ঘ উত্তর লেখা হয়েছে সবার? জি মিস। জি মিস। আচ্ছা, গয়ের উত্তর সবার নেওয়া হয়েছে? জি মিস। জি ম্যাম। ঘয়ের উত্তর সবার নেওয়া হয়েছে? ইয়েস মিস, ইয়েস মিস। জি মিস। ওকে। জি ম্যাম। আচ্ছা, একটু দেখো বইটাতে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? নো ম্যাম। নো ম্যাম। ম্যাম খ নাম্বারটা লিখে ভালো। আচ্ছা, এই যে বাড়ির কাজটা কি করবা, এই যে সৃজনশীল প্রশ্নটা তোমরা উত্তরটা লিখবা। এই যে গ ঘ আমি যেটা লিখে দিয়েছি এটা লিখবা, অথবা তোমাদের অন্যখান থেকে লিখতে চাইলেও লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু বাড়ির কাজের আজকের তারিখটা দিবা, 23 তারিখ দিয়ে বাড়ির কাজটা করে ফেলবা। আর মিস বাড়ির কাজ কি ছিল? সেটাও কি লিখবো খাতায়? কি লিখবা? ভাষা সাহিত্যের যেটা স্ক্রিনে দেখিয়েছেন সেটাও কি লিখবো খাতায়? এই যে এটার কথা বলছো, এটার কথা বলছো? হ্যাঁ, এটা খাতায় লিখবা, অবশ্যই খাতায় লিখবা, অবশ্যই লিখবা। মিস এটা কি এসডব্লিউ খাতায় লিখবো? হ্যাঁ, এসডব্লিউ খাতায় লিখবা, এটাও লিখবা, সৃজনশীল প্রশ্নটাও লিখবা। ঠিক আছে? সৃজনশীল প্রশ্নের ক আর খ নাম্বার উত্তরটা যেহেতু সোজা, এই জন্য আমি তারপরও মুখে বলে দিয়েছি, তোমরা লিখতে পারবা। আর গ আর ঘ নাম্বারটা আমি লিখে দিয়েছি, অথবা তোমরা অন্য জায়গা থেকেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে মিস। মিস আমরা কি ওই যে খ লাস্টের দুইটা কি একটু ছোট করে নিতে পারবো? কেন, গ আর ঘ ছোট, আরো ছোট করবা? 3 নাম্বার 4 নাম্বার উত্তর লেখার জন্য একটু বড় করতে হবে না? তোমার কাছে বড় মনে হচ্ছে? আমার লেখাগুলো কি একটু বড় মনে হচ্ছে? মিস আমার কাছে বড় মনে হচ্ছে না, কারণ এগুলো তো 2.5 পৃষ্ঠা লেখা লাগবে একটা। আচ্ছা, পৃষ্ঠা বড় কথা না, মূল কথাটা লিখতে হবে, পৃষ্ঠাটা বড় কথা না। মিস ভাষা সাহিত্য ও শিক্ষাটা কি লিখবো খাতায়? হ্যাঁ, লিখবে, খাতায় লিখবে। তো আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না? কারো কোনো প্রশ্ন আছে আর? নো মিস। ঠিক আছে, সবাই ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো, আর নমস্কার পড়ালেখা মিস করো। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। সবাই মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস মিস আসসালামু আলাইকুম। এই দাগ দিচ্ছ যে তাদেরকে রিটার্ন দিব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।